স্টার্ট হচ্ছে এই যে আচ্ছা see waiting room কেউ কি জয়েন করছেন ক্লাসে কেউ আছেন ক্লাসে জি স্যার স্যার গত ক্লাসে আমরা যেখানে বুঝাইছিলাম ওই বাজেটটার নাম কি ছিল একটু নামটা শোনায় দেন সর্বশেষ আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করতেছিলাম সেটা কোন বাজেট ছিল সেটা কি ক্যাশ বাজেট ছিল সেটা কি মাস্টার বাজেট ছিল সেটা কি কস্ট অফ প্রোডাকশন বাজেট ছিল কি বাজেট ছিল কেউ কি বলবেন স্যার আজকে তো ক্যাশ বাজেট পড়াবেন তাই না তা তো করাবো বলতেছি গত ক্লাসে আমরা যে বাজেট নিয়ে সর্বশেষ কথা বলছি ওইটা কি বাজেট ছিল বলে আমরা মনে হয় সেলস বাজেট সেলস বাজেটের অঙ্ক করাইছি অঙ্ক করায় শেষ করে তারপরে কি নিয়ে কথা বলছিলাম বলে আমরা তো জানি না আমাদের কেউই জানে না প্রোডাকশন কস্ট বাজেট প্রোডাকশন কস্ট বাজেট বা কস্ট অফ প্রোডাকশন বাজেট খুব ছোট্ট একটা উদাহরণ নিয়ে আমরা লিখে সমাধান করতেছিলাম আজকে আপনাদের অঙ্ক দেওয়া আছে কিন্তু সলিউশন দেই নাই তাই না যারা ক্লাসের আগে শীট দেখেন তাদেরকে বলতেছি অঙ্ক দেয়া আছে কিন্তু শীট নাই তার সমাধান নাই এরকমই তো ছিল আমি কি সবাই মিউট করছি না তো আর অঙ্ক তো পাইনি অঙ্কও পান নাই কে বলে রোজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি জি স্যার পাই নাই কেন আসে নাই তো ক্যাশ বাজেটের কোনো শীট যায় নাই না স্যার শুধু ক্লাসের লিংক ছিল ওহো আচ্ছা এক কাজ করেন খাতা কলম তৈরি করেন এটা তাহলে ভুলে বাদ করে গেছে এনিওয়ে আপনারা দ্রুত খাতা কলম নিয়ে রেডি হয়ে যান আর মাঝে মধ্যে ভিডিওটা অন করে খাতাটা একটু দেখায়েন যাতে আমি বুঝতে পারি যে উই আর প্রসিডিং প্রপারলি অর নট বুঝাইতে পারছি খাতা কলম রেডি বলেন বলেন খাতা কলম রেডি কিনা জি স্যার আচ্ছা লেখেন ডিফাইন ক্যাশ বাজেট লিখছেন আজানের আওয়াজ লিখছেন কি ডিফাইন ক্যাশ বাজেট ফারিয়া লিখছেন ফারিয়া স্যার মাত্র জয়েন করলাম আরেকবার বলবেন খাতা কলম নেন নিয়ে লিখেন ডিফাইন ক্যাশ বাজেট সামহাউ হয়তো কাগজটা দিতে আমার ছেলে ভুলে গেছিল আজকে আবার ক্লাস শেষে দিয়ে দিব না ক্লাস শেষে এটা দিয়ে দিব পেয়ে যাবেন লিখছেন ডিফাইন ক্যাশ বাজেট দুই আয়শা আছেন লিখছেন কিনা বলেন জি স্যার আচ্ছা এবার নিচে একটু লেখেন ক্যাশ বাজেট ইজ এ স্টেটমেন্ট ক্যাশ বাজেট ইজ এ স্টেটমেন্ট লেখা হলে একটু আওয়াজ দিয়েন আমার জন্য ভালো হয় জি স্যার স্যার হইছে আচ্ছা অফ প্ল্যান্ড PLA double NED planned ক্যাশ বাজেট অফ প্ল্যান্ট হ্যাঁ হ্যাঁ প্ল্যানের সাথে ইডি
ক্যাশ বাজেট Of planned. হ্যাঁ হ্যাঁ প্ল্যান্ড ক্যাশ রিসিভস অ্যান্ড ডিসবার্সমেন্ট ক্যাশ রিসিভস অ্যান্ড ডিসবার্সমেন্ট কমপ্লিট জি স্যার। ঠিক হয়েছে যিনি জি, তৈরি স্যার। আছেন তার ভিডিওটা অন করে একটু খাতাটা ধরেন একজন ফারিয়া হইলে ভালো হয় কাউন্সিলর সবার তরফ থেকে না স্যার। যদি সম্ভব হয় অসুবিধা না হয় আয়েশা লিজা অন করছেন নাকি না আচ্ছা, আমি আবার বলি মিলাই নেন তাহলে না দেখালেও চলবে ক্যাশ বাজেট ইজ এ স্টেটমেন্ট অফ প্ল্যান্ড ক্যাশ রিসিভস এন্ড ডিসবার্সমেন্ট ঠিক আছে জি স্যার। ওকে এবার আমরা সামনে আগাই লিখেন মেথড অফ প্রিপেয়ারিং ক্যাশ বাজেট মেথড অফ প্রিপেয়ারিং ক্যাশ বাজেট লিখছেন মেথড অফ প্রিপেয়ারিং ক্যাশ বাজেট স্যার লিখেছি। লেখা হয়েছে আচ্ছা আমি সহজ করে আগে বুঝাই ধরেন বাসায় মাসের শুরুতে 5 কেজি চাল আছে হ্যাঁ মা জানে যে এক মাসে আপনাদের বাসায় খরচ হয় বা প্রয়োজন হয় 10 কেজি চালের বাবা 12 কেজি নিয়ে আসছে বাজার থেকে তাহলে শুরুতে ছিল 5 কেজি নিয়ে আসলো 12 কেজি টোটাল কত হলো 12 যোগ 5 17 কেজি তাই না 17। 17 কেজি। মাস শেষে দেখা গেল চাল রয়ে গেছে 2-3 কেজি মাস শেষে দেখা গেল চাল আছে 3 কেজি তাহলে ব্যবহার হইলো কতটুকু 17 মাইনাস 3 না 17 প্লাস 3 17 17 মাইনাস 3 এই ক্যাশ বাজারটা জাস্ট লাইক দ্যাট ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা এক মাসেরটা দেয়া থাকবে ক্যাশ বাজেট 3 মাসেরও হয় 2 মাসেরও হয় সাধারণত 3 মাসের বেশি ভার্সিটির পরীক্ষায় আসে না তো প্রথম মাসের ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা আপনাকে দেয়া থাকবে আমরা বিভিন্ন খাত থেকে ব্যবসায় কত ক্যাশ আসছে সেটা হিসাব করে ওয়ার্কিংস থেকে বের করে নিব যেটা বললাম যে বাবা 12 কেজি কিনে নিয়ে আসছে তাহলে ওপেনিং ক্যাশের সাথে ক্যাশ রিসিপ্টস গুলা যোগ করলে টোটাল ক্যাশ অ্যাভেইলেবল চলে আসবে কথা শুনতেছেন তো বোঝা যাচ্ছে তো জি স্যার। তাহলে শুরুতে ক্যাশ যেটুকু ছিল বা প্রশ্নে দেয়া থাকবে তার সাথে আমরা যোগ করব এই মাসে কত ক্যাশ কালেকশন হয়েছে যোগ করলে টোটাল ক্যাশ অ্যাভেইলেবল চলে আসবে এরপরে আমরা যেটা করব সেটা হলো এই মাসে কত টাকা ক্যাশ খরচ হয়েছে সেটা মাইনাস করে দিব মাইনাস করে দিলে আমাদের এন্ড অফ দা মান্থ বা মাস শেষে ক্যাশের পরিমাণটা চলে আসবে প্রশ্ন করার সুযোগ দিলাম যেটুকু বুঝাইছি এটুকু জিজ্ঞেস করার সুযোগ দিলাম দেখেন বুঝছেন কিনা ওপেনিং ক্যাশের সাথে কি যোগ করব বলছি বলেন তো একটু ওপেনিং ক্যাশের সাথে কি যোগ করব বলছি কেউ নাই লাইনে যে কোনো আয়শা বলেন তো কি যোগ করব ওপেনিং ক্যাশের সাথে ওপেনিং ক্যাশের সাথে ক্যাশ রিসিপ্টস যোগ করব টোটাল ক্যাশ অ্যাভেইলেবল হয়ে যাবে এবার তার থেকে আমরা ক্যাশ ডিসবার্সমেন্ট বা ক্যাশ এক্সপেন্স গুলো মাইনাস করব তাহলে এন্ড অফ দা মান্থ ক্যাশের সিডি বা ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা চলে আসবে ক্লিয়ার স্যার জি স্যার। আচ্ছা এবার সূত্রটা লেখেন যেটা বলি এটা লিখেন লিখেন ওপেনিং ক্যাশ ব্যালেন্স প্লাস ক্যাশ রিসিপ্টস ওপেনিং ক্যাশ ব্যালেন্স প্লাস ক্যাশ রিসিপ্টস
is equal to total cash available is equal to total cash available. হয়েছে লেখা? ফারিয়া উত্তর দেন, লেখা শেষ করতে পারছেন কিনা? জি স্যার লিখেছে। আবার বলতেছি, ওপেনিং ক্যাশ ব্যালেন্স প্লাস ক্যাশ রিসিভস ইজ ইকুয়াল টু টোটাল ক্যাশ অ্যাভেইলেবল। এবার নিচের লাইনে লিখেন টোটাল ক্যাশ অ্যাভেইলেবল মাইনাস total cash available minus cash payments or disbursement. Cash payments or disbursement. পারিয়া লেখা হইছে? জি স্যার। is equal to closing cash balance is equal to closing cash balance. আমি কি লেখাইতে পারছি? জি স্যার লেখা শেষ। আচ্ছা ফারিয়া এবার পুরাটা পড়েন, এই ক্যাশের ওপেনিং ব্যালেন্স থেকে পুরাটা পড়েন, আমি একটু শুনে নেই যে আপনি ঠিক লিখছেন কিনা। ওপেনিং ক্যাশ ব্যালেন্স প্লাস ক্যাশ রিসিভড ইকুয়াল টু টোটাল ক্যাশ অ্যাভেলেবেল। রাইট। তারপর একটা হচ্ছে টোটাল ক্যাশ অ্যাভেলেবেল মাইনাস ক্যাশ পেমেন্ট অর ডিসবার্সড কি ডিসবার্সমেন্ট DIS হ্যাঁ MENT ডিসবার্সমেন্ট ইকুয়াল টু ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। বাস। আপনারা নন ট্রেডিং করছেন সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ, মনে করে দেখেন নন ট্রেডিং কনসার্ন অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক ইন্টারেও করে আসছেন, মনে পড়ে? একটা প্রাপ্তি ও প্রদান হিসাব দেয়া থাকতো, সেই প্রাপ্তি ও প্রদান, হ্যাঁ স্যার, প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আপনারা আয় ব্যয় হিসাব প্রস্তুত করছেন। ওকে স্যার, মনে পড়ছে? অঙ্কটা মনে পড়ার দরকার নাই, এরকম করতেন, এইটুকু মনে পড়ছে কিনা? জি স্যার। ওকে, আমরা এখানে এই জিনিসটাই, এই প্রাপ্তি ও প্রদান হিসাব যেটা বাম পাশে প্রাপ্তি থাকতো ডান পাশে প্রদান থাকতো, আমরা এই অঙ্কের মূল কাজ হলো ক্যাশ রিসিভস ক্যালকুলেশন করতে পারা আর ক্যাশ পেমেন্ট ক্যালকুলেশন করতে পারা, এই দুইটা ওয়ার্কিংস করতে পারাটাই মূল কাজ। এটা যে পারবেন তার জন্য এই অঙ্ক কোনো ফ্যাক্টরি না। এখন ক্যাশ রিসিভসে কি কি আসে? 5টা জিনিস আসে ক্যাশ রিসিভসে, এগুলো আমি এক এক করে বলবো, আপনারা লিখবেন, পারবেন তো? বলবো, শুরু করব? জি স্যার। জি স্যার। রেডি আপনারা? জি স্যার। দেখেন ক্যাশ রিসিভস লিখে আন্ডারলাইন করেন। আজকে অনেক লোক 27 জন ক্লাস করতেছে। আরে কি অদ্ভুত অদ্ভুত নাম, ফোনের নাম দিয়ে রাখছে। ভালো, আল্লাহ তাআলা যাতে এই নামে না ডাকে তাহলে তো বিপদ হয়ে যাব, যার নাম ছাড়া ফয়সালা হবে না। হুয়াই এই নাম দিয়ে রাখছে, আল্লাহ মাফ করে। ক্যাশ রিসিভস লিখছেন, লেখা আন্ডারলাইন করেন। সোর্সেস অফ ক্যাশ রিসিভস, নট অনলি ক্যাশ রিসিভস, ওইটুকু লিখলেও চলবে, আপনার বোঝা দরকার। সোর্সেস অফ ক্যাশ রিসিভস, 1 নাম্বার ক্যাশ সেলস। ফারিয়া একটু রেসপন্স করেন যে লেখা হয়ে গেছে। 1 নাম্বার ক্যাশ সেলস। স্যার শেষ। 2 নাম্বার কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, সংক্ষেপে লিখেন অ্যাকাউন্টস রিসিভেবল। কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। স্যার শেষ। 3 নাম্বার ক্যাপিটাল রিসিভস। ক্যাপিটাল রিসিভস, মূলধনী প্রাপ্তি। ক্যাপিটাল রিসিভস লিখছেন? জি স্যার। রোমান 1 দিয়ে লেখেন ইস্যু অফ শেয়ার। এটার মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, মানে মূলধনী প্রাপ্তিটা 2 রকম হয়, এক হলো মালিকের নিজের মূলধন আর এটা হলো ঋণ করা টাকা। মালিক যখন নগদ টাকা মূলধন স্বরূপ আনেন, ক্লাস 9 এর থেকে পড়া শুরু করছেন,
অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করতেছেন, আল্লাহ যদি তৌফিক দেয় কবুল করে টিচার হন, এই জাবেদা পড়াইতে হবে নগদান হিসাব ডেবিট, মূলধন জি হিসাব। স্যার, আপনার পাশে এসে বসবো টিচার হয়ে। তো কি দাঁড়াচ্ছে দেখেন, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তার মানে কি নগদ বৃদ্ধি না হ্রাস? নগদ বৃদ্ধি। আর নগদ বৃদ্ধি। ঋণ নিলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, এখানেও Credit. নগদ বৃদ্ধি। এই মূলধনী প্রাপ্তি বা ক্যাপিটাল রিসিপ্টসটা দুই রকম, একটা হলো ইস্যু অফ শেয়ার আর এটা হলো ইস্যু অফ ডিবেঞ্চার। আপনারা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এ বোধহয় শেয়ার ইস্যুতে কিছু আলোচনা শুনছেন, তাহলে রোমান 1 দিয়ে লেখেন ইস্যু অফ শেয়ার, নিশ্চয়ই লেখা হয়ে গেছে এতক্ষণে। জি স্যার। ইস্যু অফ ডিবেঞ্চার রোমান 2। স্যার শেষ। ওকে, এবার চতুর্থ ডিভিডেন্ড রিসিপ্টস, ডিভিডেন্ড লভ্যাংশ, ডিভিডেন্ড রিসিপ্টস। মাহি কোন সেকশন? যে জয়েন করলেন মাত্র, মাহি এ না বি? আজকে বি ওয়ালাদের তো খোঁজ নেওয়া হয় নাই, বি সেকশনের কেউ কি জয়েন করছেন? জি স্যার, অনেকেই আছে। স্যার বি এর কাউন্সিলর কি আছেন? নাই। আচ্ছা, আপনারা কি লিখতে পারতেছেন? জি স্যার। জি স্যার। ফাইন, যাক হুজুরের ক্লাস একটু লিখছেন, এটা শুইনা অন্তরটা শান্তি হইলো। মারা যাওয়ার পর কবরে যখন প্রশ্ন করবে বলতে পারবো না বি সেকশনের স্টুডেন্টরাও আমার ক্লাস করছে, নাউজুবিল্লাহ, যদি এটা জিজ্ঞেস করবে না। স্যার চতুর্থটা লিখছেন তো, ডিভিডেন্ড রিসিপ্টস। পঞ্চম এবং শেষটা লিখেন আদার রিসিপ্টস। আদার রিসিপ্টস। ক্যাশ বাজেট প্রতি বছর আসে, যদি আপনারা মনোযোগ দেন আশা করি আজকের মধ্যেই বুঝিয়ে শেষ করতে পারবো, আশা করি। আদার রিসিপ্টস লিখছেন? জি স্যার। বি সেকশনের কোন একজন একটু কষ্ট করে যদি পড়তেন, পাঁচটা খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে ফেলেন। রোমান 1 ক্যাশ সেল, ফার্স্টে হচ্ছে ক্যাশ সেলস, হ্যাঁ, তারপর কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, কালেকশন ফ্রম, থার্ড হচ্ছে কালেকশন ফ্রম, হ্যাঁ কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাপিটাল রিসিপ্টস, আর সাব পয়েন্ট পড়া লাগবে না। 4 নাম্বার ডিভিডেন্ড রিসিপ্টস, আদার রিসিপ্টস। ভেরি গুড। লেখেন সেক্টর অফ ক্যাশ ডিসবার্সমেন্ট। আমরা প্রাপ্তিগুলো কোন কোন খাত থেকে আসছে এটা লিখছি, কয়টা খাত? 5টা খাত। এখন খরচের খাতগুলো লিখবো, এটাই অঙ্কের মূল জিনিস। এটা যিনি বুঝবেন তারে অঙ্কে ওয়ালিউল্লাহ স্যারও আটকাইতে পারবে না, এই জন্য এটা আমরা লিখতেছি আগে। সেক্টর অর সোর্সেস অফ ক্যাশ ডিসবার্সমেন্ট বা ক্যাশ এক্সপেন্স। ডিসবার্সমেন্ট শব্দটা শক্ত, আপনারা এক্সপেন্স লিখেন। সেক্টর অর সোর্সেস অফ ক্যাশ এক্সপেন্স। স্যার লেখা শেষ। লেখা শেষ। খুব ছোট ছোট 11টা খাত আছে এই অঙ্কের জন্য, 11টা খাত। বলা শুরু করব। বি সেকশনের কেউ একজন বলেন, বলবো প্রথমটা? জি স্যার। লিখেন পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস সংক্ষেপে লিখবেন আরএম। পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। জি স্যার। রোমান 2 পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল সংক্ষেপে লিখবেন এপি। পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল। রিয়া সরকার কোন সেকশন? সরকার সাহেব, সাহেবা। 3 নাম্বার ওয়েজেস। 3 নাম্বার ওয়েজেস। 4 নাম্বার স্যালারি। 4 নাম্বার স্যালারি। 5 নাম্বার ফ্যাক্টরি ওভারহেড। 5 নাম্বার ফ্যাক্টরি ওভারহেড। 6 নাম্বার অ্যাডমিন ওভারহেড। সংক্ষেপে লেখেন ওভারহেড, সংক্ষেপে লিখবেন O/H। 6 নাম্বার অ্যাডমিন ওভারহেড লিখছেন? জি স্যার। 7 নাম্বার সেলিং ওভারহেড। কস্ট শীটে করছেন 3টা ওভারহেড। 7 নাম্বার সেলিং ওভারহেড।
একটা ছোট্ট প্রশ্ন করি, যার জানা আছে চট করে উত্তর দিবেন। উই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্য টাইম, আমরা সময় নষ্ট করতে চাই না। সেলিং আর অ্যাডমিন ওভারহেড কে কস্ট শিটে একত্রে কি বলা হয়? আমার ক্লাসওয়ালাদের মনে থাকা উচিত, আমি বারবার বুঝাইছি পড়াইছি। সেলিং এবং অ্যাডমিন ওভারহেড কে একসাথে একটা নাম দেয়া আছে, এইটাকে কি বলা হয়, কি এক্সপেন্স বলা হয়? কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স। যে বলছেন তাকে ধন্যবাদ, আল্লাহ হায়াত দারাজ করুক। 8 নাম্বার কমিশন, পেমেন্ট অফ কমিশন। পেমেন্ট অফ কমিশন, সাদিয়া সুলতানা, আপনার ছবিটা একটু সরায় নিলে আমার জন্য ভালো হইতো। পেমেন্ট অফ কমিশন লিখছেন? 9 নাম্বার জি স্যার। রিপেমেন্ট অফ শেয়ার এন্ড ডিবেঞ্চার। রিপেমেন্ট, পেমেন্টের আগে রিপেমেন্ট অফ শেয়ারস এন্ড ডিবেঞ্চার। কেউ কেউ ক্লাস সেটে চলে যাচ্ছে, গুড। যে বুঝবে না তার থেকে কি হবে, পয়সা নষ্ট। রিপেমেন্ট অফ শেয়ার এন্ড ডিবেঞ্চার, ফিনিশ। জি স্যার। 10 নাম্বার ট্যাক্স। ফাইনালি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ফাইনালি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এর বাইরেও এক দুইটা হইতে পারে। প্রতিষ্ঠানের নগদ টাকা বা ক্যাশ কোন কোন খাতে এই অঙ্কের জন্য ব্যয় হবে, সেই 11টা খাত লিখানো হয়েছে। ফারিয়া একটু দ্রুত পড়েন, আমরা অঙ্কে যাব। ফার্স্টে হচ্ছে পারচেজ অফ র মেটেরিয়াল, পেমেন্ট টু কি অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল। তারপর 3 নম্বর ওয়েজেস, 4 নম্বর স্যালারি, 5 নম্বর ফ্যাক্টরি ওভারহেড, 6 নম্বর অ্যাডমিন ওভারহেড, 7 নম্বর সেলিং ওভারহেড, 8 নম্বর পেমেন্ট অফ কমিশন, 9 নম্বর রিপেমেন্ট অফ শেয়ারস এন্ড ডিবেঞ্চার, 10 নম্বর ট্যাক্স, 11 নম্বর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সরি এক্সপেন্ডিচার। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন ওই যে সূত্রটা আগে লিখছেন, ওপেনিং ক্যাশের সাথে ক্যাশ রিসিভস যোগ করলে আমরা পাই টোটাল ক্যাশ অ্যাভেইলেবল। তার থেকে এক্সপেন্ডিচারটা বাদ দিলেই আমরা ক্লোজিং ব্যালেন্সটা পেয়ে যাব। এই অঙ্কের আমাদের মূল লক্ষ্য হলো 2 মাস বা 3 মাসের অঙ্কের ক্লোজিং ব্যালেন্স ক্যালকুলেশন করা। 3 মাসের অঙ্ক হইলে 1 মাসের ওপেনিং ব্যালেন্স দেয়া থাকবে, আর 3 মাসের প্রাপ্তি এবং প্রদান রিসিভস এন্ড পেমেন্টস গুলা বলা থাকবে। রিসিভস গুলো একটা ইনডিরেক্ট থাকবে, সেটা হলো ক্যাশ রিসিভস ফ্রম ডেটরস, সেটা ওয়ার্কিংস করে বের করে আনতে হবে। আর পেমেন্টের ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল, এইটাও ওয়ার্কিংস করে বের করে আনতে হবে। এই দুইটা কাজ আমাদের করতে পারলে এই অঙ্ক হয়ে যাবে। আশা করি আমি কথাটা বুঝাইতে পারছি। তাহলে সূত্রটা ছিল ওপেনিং ক্যাশ প্লাস ক্যাশ রিসিভস সমান সমান ক্যাশ অ্যাভেইলেবল মাইনাস ক্যাশ এক্সপেন্ডিচার সমান সমান ক্লোজিং ব্যালেন্স। দেখেন এই সূত্রটা মুখস্থ হয়েছে কিনা? মুখস্থ হয়েছে স্যার? জি স্যার। ওপেনিং ক্যাশের সাথে ক্যাশ রিসিভস যোগ এক্সপেন্ডিচার বিয়োগ ইজ ইকুয়াল টু ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। আপনাদের সবার কাছে কোনো না কোনো বই অবশ্যই আছে। 2016 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির যে অঙ্কটা আসছিল, আমরা সেই অঙ্কটা নিয়ে কথা বলতেছি। 2016 সালে, ঠিক আছে? এটা 1994তেও আসছে, 1984তেও আসছে, 1993তেও আসছে, আবার 2016তেও আসছে। একটা অঙ্ক 3 বার আসছে। তা আমরা ওই অঙ্কটা নিয়ে কথা বলতেছি। খুব দুঃখিত আমি যে শীটটা আগে দেওয়া হয়নি, ভুলে বাদ পড়ে গেছে। 1 থেকে 2 মিনিট লাগবে, ছোট ছোট কিছু জিনিস একটু লিখে ফেলেন। 2টা টাকার গড় দেন, যেমন জার্নালে ডেবিট ক্রেডিট 2টা টাকার গড় দেন না, এরকম 2টা টাকার গড় দেন। দিয়ে 2016 সালের কত নম্বরটা ম্যাথ? স্যার পার্ট সি তে গেলেই পাবেন ক্যাশ বাজেটের অঙ্ক। পার্ট সি ক্যাশ বাজেটের অঙ্ক 1900 আমার কাছে যে বইটা আছে এই বইয়ের রেকর্ড অনুযায়ী 1994, 1982, 1992 এবং 2016তে মোট 3 বার আসছে অঙ্কটা।
ওকে স্যার। ওকে, আমরা শুরু করলাম তাহলে। স্যার লিখেন দুইটা মাসের দুইটা টাকার করে দুইটা মাসের নাম লিখেন, একটা সেপ্টেম্বর একটা অক্টোবর, একটা সেপ্টেম্বর একটা অক্টোবর। লিখছেন? সেপ্টেম্বর এসিপি, অক্টোবর ওসিটি, বাস শেষ। লিখেন ক্যাশ সেলস, 2 মিনিট লাগবে লিখতে। ক্যাশ সেলস লিখছেন কি? 40,000, 60,000। আজকেই আপনারা আবার একটু চেক করেন, আমি একটু পরেই এটা শীটটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। এই 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 পৃষ্ঠাটা থাকবে, সবাই হয়তো মনিটরে দেখতেছেন। হ্যাঁ, এখান থেকে তো আর লেখা সম্ভব না, এই অঙ্কটা দেয়া থাকবে, এটা সমাধান করাই দিবা এখনই। ক্যাশ সেলস 40,000, 60,000 লেখা হয়েছে, একটু একজন রেসপন্স করেন। ফারিয়া লিখছেন? স্যার বই থেকে দেখতেছি। ও দেখতেছেন, আচ্ছা আচ্ছা। জি স্যার। সেলস অন ক্রেডিট 77,500, 95,000। সেলস অন ক্রেডিট 77,500, 95,000। তারপরে ক্যাশ পারচেজ 20,000, 20,000। আচ্ছা, এটা 84 আর 92-তে যেটুকুন আসছে তার সাথে 96 2016টা একটু পার্থক্য আছে, সামান্য একটু পার্থক্য আছে, যে কারণে হুবহু মিলে যাবে না, তবে ইনফরমেশনের প্রথমটুকু হুবহু মিল আছে, ক্যাশ অপারেটিং এক্সপেন্স পর্যন্ত মিল আছে। একটু পার্থক্য আছে, একটা জায়গায় একটু পার্থক্য আছে মনে হয়, না হুবহু মিল আছে। এজন্য শুধু নিচের প্যারাটা লিখাচ্ছি। ফারিয়া, এটা নিচের প্যারা না লিখলে কিন্তু মিলবে না, কারণ নিচের প্যারায় একটু পার্থক্য আছে। তারপরে মিলাই নেন, দেখেন যেখানে মিলবে না ওইখানে লিখে নিন। নেট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড 50% in the month of sale, 40% in the month of following, and 10% in second following month. Such sales in July and August were taka 1 lakh. July and August taka 1 lakh and 1,20,000 respectively. তারপরে ছিল the estimated cash balance on 1st September is টাকা 13,000. Prepare a cash budget. না হুবহু 84, 92, 2016 একদম হুবহু। এবার আসেন ওয়ার্কিংসটা আমরা আগে বুঝবো, ওয়ার্কিংস বুঝলে অঙ্ক হয়ে যাবে। এবার একটু খাতা কলম নেন, বুঝার জন্য খাতা কলম নেন। বাকিদের অঙ্কের কোশ্চেন আপনাদের হাতে আছে কিনা বা বইয়ে আছে কিনা, না লিখেই দিতে হবে কোনটা? স্যার কোশ্চেন আছে। ওকে, তাহলে তার সময় নষ্ট করার দরকার নেই, আমি সলিউশনটা আলোচনা করি। জি স্যার। ওকে স্যার, দেখেন এইখানে পার্টিকুলারস গুলো যে আছে সেখানে বুঝেন আগে, সেটা বুঝলেই অঙ্ক করা সহজ। ক্যাশ সেলস তো ক্যাশ রিসিভসে আসবে না ক্যাশ পেমেন্টে আসবে বলেন তো? ক্যাশ সেলস আয়শা, লিজা, উত্তর কি হবে? আসেন লাইনে আয়শা, লিজা? ক্যাশ পেমেন্ট। আচ্ছা, ভেরি গুড, আপনি আপনারটা বলছেন আর কি। শুধু আয়শা নামে একজন আছেন দেখা যায়, বলেন তো ক্যাশ সেলস কি ক্যাশ প্রাপ্তি না ক্যাশ প্রদান? বলবেন না, রাগ করছেন? প্রদান। ভেরি গুড। মারিয়া কি বলেন? ক্যাশ রিসিভ তো। আচ্ছা আচ্ছা, যাক ওরা ভুলে বলছে আর কি, ক্যাশ সেলস ক্যাশ প্রদান ভুলে বলছে। সেলস অন ক্রেডিট এইটাই একমাত্র বুঝার জিনিস, আর ক্রেডিট পারচেজ এই দুইটা জিনিস বুঝার। ক্রেডিট সেলস আছে 77,500 টাকা, কোশ্চেনে দেওয়া আছে, মনোযোগ দেন বুঝে যাবেন। যে মাসে বিক্রি করেন, আপনাদের যাদের বই সাথে আছে একটু কষ্ট করে আন্ডারলাইন করেন, ইন দা মান্থ অফ সেলস, এই কথাটুকু আন্ডারলাইন করেন, ইন দা মান্থ অফ সেলস। করছেন আন্ডারলাইন? খাতায় এটার বাংলাটা লিখেন, বিক্রয়ের মাসে, বিক্রয়ের মাসে। ইন দা মান্থ অফ সেল মানে হলো বিক্রয়ের মাসে, যে মাসে বিক্রি করেন ওই মাসে আপনার টাকা আদায় হয় কত পার্সেন্ট? 50%।
তাহলে লাবণ্য বাকি থাকলো আর কত পার্সেন্ট বলেন তো? স্যার আরেকবার কোশ্চেনটা। যে মাসে বিক্রি করেন বাকিতে ওই মাসে 50% আদায় হয়ে যায়, তাহলে আর কত পার্সেন্ট বাকি থাকলো? 50%। 50%। এই 50%-এর মধ্যে 40% আদায় হয় ইন দা মান্থ অফ ফলোইং। এটা আন্ডারলাইন করেন, ইন দা মান্থ অফ ফলোইং। ইন দা মান্থ অফ ফলোইং আন্ডারলাইন করছেন? জি স্যার। এর মানে হলো পরবর্তী মাস। লিখে ফেলেন দ্রুত, ইন দা মান্থ অফ ফলোইং মানে পরবর্তী মাস। তারপরে তাহলে 40% আদায় হয় পরের মাসে। খেয়াল করে শুনেন, সেপ্টেম্বর মাসে ধারে বিক্রয় আছে ৭৭,৫০০ টাকা। সেপ্টেম্বর মাসে 50% আদায় হয়ে যায়, বাকি থাকে 50%। এই 50% এর মধ্যে 40% আদায় হয় তারপরের মাসে, ইন দা মান্থ অফ ফলোইং। এই মাত্র আমরা লিখাইছি। তাহলে আর বাকি থাকলো কত পার্সেন্ট? 10%। এই 10% এর বেলায় বলা আছে, যাদের বই আছে আন্ডারলাইন করেন এবং সাথে বাংলা যে কথাটা বলি লিখবেন। লেখা আছে ইন সেকেন্ড ফলোইং মান্থ, এটুকু আন্ডারলাইন করেন, ইন সেকেন্ড ফলোইং মান্থ। এর মানে হলো তৃতীয় মাস। তৃতীয় মাস অথবা বিক্রয় যে মাসে করছেন তার দ্বিতীয় মাসে, তার পরের দ্বিতীয় মাসে। তাহলে সেপ্টেম্বরে যে বিক্রি করলেন, সেপ্টেম্বরে কালেকশন হয়ে গেল কত পার্সেন্ট বলেন তো? 50%। 40% কালেকশন হবে অক্টোবরে, আর বাকি 10% কালেকশন হবে নভেম্বরে। দেখেন বুঝছেন কিনা, বুঝাইতে পারছি কিনা, বুঝছেন কিনা? কোনো উত্তর নাই, কেউই স্যার বুঝলেন না? বুঝছি। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে দাঁড়াইলো কি? আমরা অঙ্ক করতেছি সেপ্টেম্বর এবং অক্টোবর। তাহলে সেপ্টেম্বরের কালেকশনটা আমাদেরকে বলছে সেপ্টেম্বর মাসের আর অক্টোবর মাসের বাজেট করতে। তাহলে সেপ্টেম্বর মাসে কি শুধু সেপ্টেম্বরের কালেকশন হবে, না পিছনের যে বিক্রয়গুলো হয়েছে সেটারও কিছু কালেকশন হবে বলেন তো? কি আসতেছে চিন্তায়? এইটুকু বুঝাই অঙ্ক। আর বাকিগুলা তো পরিষ্কার বলা আছে যে অপারেটিং এক্সপেন্স বসাই দিবেন, কোনো চিন্তা নাই। শুধু ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল আর ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল, এই দুইটা জিনিস হলো বুঝার। সরাসরি ক্লাসরুমে বোঝানোটা একটু সোজা হয়, এখন একটু কষ্ট হইতেছে আর কি, আপনারা বুঝতে একটু কষ্ট হইতেছে। সরাসরি ক্লাসরুমে থাকলে হয়তো আপনাদের চেহারা দেখে কিছুটা আন্দাজ করতাম যে এইটা বুঝতেছেন এটা বুঝতেছেন না। এখন যেহেতু আপনারা ভিডিও অফ করে ক্লাস করেন, বুঝাও মুশকিল, কি বুঝতেছেন কি বুঝতেছেন না, খাতাও দেখতে পারতেছি না। তাহলে সেপ্টেম্বর মাসে শুধু সেপ্টেম্বরের কালেকশন হবে না, সেপ্টেম্বরের আগের মাস কি বলেন তো? আগস্ট। আগস্টের একটা অংশ কালেকশন হবে। আগস্টের আগের মাসটা হলো জুলাই, জুলাইয়েরও একটা কালেকশন হবে। যে কারণে প্রশ্নে দেখেন, যাদের সামনে বই আছে এই মুহূর্তে খেয়াল করে দেখেন, জুলাই এবং আগস্টের ক্রেডিট সেলস দেওয়া আছে, পাইছেন কিনা খুঁজে বলেন। ফারিয়ারে ফরিয়া বললে আবার ফরিয়া রাগ করবে। ফরিয়া পাইছেন খুঁজা? স্যার আচ্ছা, জি স্যার পাইছি। আপনাদের সাথে ভিকারুন্নেসা কেউ ছিল নাকি? ইন্টার ভিকারুন্নেসা করা, যাকে ফকিরুন্নেসা বলতাম, কেউ ছিল তো নাকি? আমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে ছিল না। ও তাহলে না, আগের স্যার। ব্যাচের, আগের ব্যাচের। আচ্ছা, এই খেয়াল করে দেখেন জুলাই মাসের ক্রেডিট সেলস বলা আছে, পাইছেন না 1 লক্ষ টাকা। আগস্টের স্যার। ক্রেডিট সেলস বলা আর আছে 1,20,000 1,20,000 টাকা। এটা এই জন্য 20,000 বলা আছে, জুলাইয়ের 10% কালেকশন হবে সেপ্টেম্বরে, আর আগস্টের 40% কালেকশন হবে সেপ্টেম্বরে। তাহলে এইবার কষ্ট করে লেখেন ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, এটা বুঝাচ্ছি কিভাবে কি আসতেছে। যাদের হাতের কাছে কলম আছে দ্রুত লিখে ফেলেন, ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। এইটা বুঝলে অঙ্কের 50% হয়ে যায়। কেউ কি লিখছেন এই কথাটা, ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল? জি স্যার। আচ্ছা লিখেন, নিচে নিচে লিখেন। জুলাই সেপ্টেম্বরের ক্রেডিট সেলস কত আছে কোশ্চেনে বলেন তো? ৭৭,৫০০ দেওয়া আছে না? পাইছেন খুঁজে? জি স্যার। ওকে, লিখেন সেপ্টেম্বর, বাম দিকে লেখেন সেপ্টেম্বর। বইয়ের সাথে মিলবে না, আমি যে বুঝাচ্ছি বইয়ের সাথে মিলবে না। মিলবে না বলতে বইয়ের প্রেজেন্টেশনে আর আমি সহজ করে বোঝানোর জন্য প্রেজেন্টেশনে পার্থক্য হবে, টাকা মিলে যাবে।
সেপ্টেম্বর লিখে ফার্স্ট ব্র্যাকেট দেন। সেপ্টেম্বর পুরা লেখা লাগবে না, এসইপি লিখলেই হবে। ফার্স্ট ব্র্যাকেট দেন। সেপ্টেম্বরের ক্রেডিট সেল কত দেখেন কোশ্চেনে দেওয়া আছে, একটু দ্রুত বলেন, উই আর লুজিং দ্য টাইম। 50%। অ্যামাউন্টটা কত ক্রেডিট সেলস এর অ্যামাউন্টটা স্যার? 77500 পাইছেন না? স্যার 7,500 জি স্যার। 77500 ইনটু 50% লিখে ফেলেন তাড়াতাড়ি। 77500 ইনটু 50%, যে মাসে বিক্রয় ওই মাসে কত পার্সেন্ট কালেকশন? 50% কালেকশন। পরে ক্যালকুলেটর চালান, তার নিচে লেখেন সেপ্টেম্বরের আগের মাস যেন কি? আগস্ট, তাই না? আগস্টের পরে সেপ্টেম্বর, আগস্ট। তাহলে লিখেন আগস্ট, লিখে আন্ডারলাইন করেন। আগস্টের ক্রেডিট সেল কোশ্চেনের অ্যাডজাস্টমেন্টে বলা আছে 1,20,000। এই ফার্স্ট ব্র্যাকেট দেন, আগস্টের সামনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন 1,20,000 ইনটু 40%, কারণ পরবর্তী মাসে কালেকশন হয় 40%। কোশ্চেনে তিনটা শর্ত দেওয়া আছে, 50% চলতি মাসে, 40% দ্বিতীয় মাসে, 10% তৃতীয় মাসে। তাহলে আগস্টে যে ক্রেডিট সেল ছিল তার 40% কালেকশন হবে সেপ্টেম্বরে, এইভাবে আসছে। লিখছেন স্যার? জি স্যার। এবার লেখেন না, আগস্টের আগের মাস যেন কি বলেন তো? জুন নাকি জুলাই। 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 ওকে ফাইন, আমি বুড়া মানুষ তো ভুল করে ফেলছি। তো জুলাই লিখে ফার্স্ট ব্র্যাকেট দেন। জুলাই লিখে ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে দেখেন জুলাইয়ের ক্রেডিট সেলস কোশ্চেনে কত বলা আছে দেখেন? 1 লাখ। 1 লাখ। তার কত পার্সেন্ট যেন সেপ্টেম্বরে কালেকশন হবে তৃতীয় মাসে? 10%। 10%। তাহলে 1 লাখ ইনটু 10% কত আসলো? 10,000। এই তাহলে সেপ্টেম্বরের কালেকশন গুলো আপনাকে বলা হয়ে গেল। এই যে এই শীট যে দাম না পাইছেন? তাহলে এবার অক্টোবরের জি, স্যার। কালেকশনটা আপনারা নিজেরা করতে পারবেন না? অক্টোবরের কালেকশনটা জি, সেপ্টেম্বরের স্যার। যে নিয়মে করাইছি অক্টোবরেরটা ওই নিয়মে হবে। অক্টোবরের ক্রেডিট সেলের 50% অক্টোবরে, অক্টোবরের আগের হলো সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 40% অক্টোবরে, আর সেপ্টেম্বরের আগের মাস হলো আগস্ট, আগস্টের 10% অক্টোবরে। এই তিনটা কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল শেষ। আমাদের হাতে 2 মিনিট আছে, আমরা পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল এইটা শিখবো এখন। লিখেন পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল। লিখছেন? জি স্যার। আচ্ছা স্যার, এইখানে আইসা একটা ভেজাল আছে, ভেজালটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কখন কতটুকু কালেকশন হয় কোশ্চেনে উল্লেখ করছে, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল কে কখন কত টাকা দিতেছেন সেটা উল্লেখ নাই। আছে কি কোশ্চেনে? পাইছেন কেউ? না স্যার। নাই স্যার। না স্যার নাই। কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল এর ওপেনিং আছে, ক্লোজিং আছে, ঠিক কি না? কোশ্চেনে তাকায় দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল এর ওপেনিং আছে, ক্লোজিং আছে, তাই না? জি স্যার। ওকে স্যার, খুব দ্রুত লেখেন সেপ্টেম্বর এসইপি লেখা আন্ডারলাইন করেন। লেখেন ওপেনিং ব্যালেন্স, একটু সংক্ষেপে ওপেনিং ওপি, ব্যালেন্সের বিএল এইটুকু লিখেন। ওপেনিং ব্যালেন্স দেখেন অ্যাকাউন্টস পেয়েবল এর ওপেনিং ব্যালেন্স দেয়া আছে 10,000, লিখে ফেলেন 10,000। লিখছেন স্যার? জি জি স্যার। স্যার। আচ্ছা, সেপ্টেম্বরে ক্রেডিট পারচেজ দেওয়া আছে, দেখেন কোশ্চেনে ক্রেডিট পারচেজ 1 লক্ষ টাকা দেওয়া আছে, পাইছেন খুঁজে? পারচেজ অন ক্রেডিট অবশ্যই আছে, খোঁজার দরকার জি নাই। স্যার, 1 লাখ টাকা। ক্রেডিট পারচেজ এই জি কথাটা স্যার। লিখেন, লিখে নিচে 1 লাখ লেখেন। ক্রেডিট পারচেজের জার্নাল জিজ্ঞেস করলে দেরি হবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ক্রেডিট পারচেজের জন্য জার্নাল হয় পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এর ওপেনিং ব্যালেন্সের সাথে এই যে সারা বছর ধারে ক্রয় করছেন এটা যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই যোগ হবে। যোগ করেন ওপেনিং ব্যালেন্সের সাথে এই ক্রেডিট পারচেজ যোগ করেন, কত হলো? 1,10,000। 1,10,000। তার থেকে ডিসকাউন্ট অন পারচেজ, পারচেজ ডিসকাউন্টটা মাইনাস করেন, লেখেন মাইনাস পারচেজ ডিসকাউন্ট। কোশ্চেনে দেওয়া আছে, চিন্তা করার কিছু নাই। 6,000। 6,000 লিখছেন? মাইনাস করলে কত থাকলো বলেন জি তো? স্যার। 1,10,000 মাইনাস 1,04,000